সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ক্লাস ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো যারা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি এবং বেসরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন, তাদের জন্য আজকের মূলত ক্লাসটি। তো আজকে আমি আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। এর কোর্স কোডটি হচ্ছে 23-19-05। এই কোর্স বইয়ের থেকে আমি আজকে আলোচনা করব বিগত 2019 সালের পরীক্ষার খ বিভাগের 4 মার্কের যেগুলো প্রশ্ন, 4 মার্ক করে যে প্রশ্নগুলো পাওয়া যায় খ বিভাগের, ওই খ বিভাগের আজকের আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি খ বিভাগের 2 নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। 2 নাম্বার প্রশ্নটি এরকম ছিল যে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বৈশিষ্ট্যসমূহ কি কি, এরকম একটি প্রশ্ন এসেছিল। তো এই প্রশ্নটি নিয়ে আমি আজকে আলোচনা করব যে দক্ষিণ এশিয়ার দেশসমূহের যে অর্থনৈতিক বৈশিষ্ট্য, সেই অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো নিয়ে মূলত আমি আজকের ক্লাস ভিডিওটি সাজিয়েছি। তো দক্ষিণ এশিয়া বলতে কোনগুলোকে বোঝায়? ওই যে 4টি দেশ উল্লেখ করে দেওয়া আছে, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা, এগুলো কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যেই পড়ে। তো দক্ষিণ এশিয়া, আমাদের এই বাংলাদেশও কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যেই আছে। তো যেহেতু কোর্স বইয়ে 4টি দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা উল্লেখ আছে, সেহেতু এই দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি এই কোর্স বইয়ের আলোকেই কিন্তু এখানে প্রশ্নে আমাদের কাছে চেয়েছে 2019 সালের খ বিভাগে যে দক্ষিণ এশিয়ার দেশসমূহের অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো কী কী ছিল, এরকম একটি প্রশ্ন। তো আমরা এখন সরাসরি চলে যাব প্রশ্ন নিয়ে আলোচনায়। তা আমরা যদি দেখি যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, এই দেশগুলোতে অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো কী রকম বা কী পর্যায়ের হতে পারে, এগুলো আমরা এখন যদি আলোচনায় আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে কিন্তু অনেকখানি বুঝতে পারবো। তো চলুন ঝটপট সবাই আমরা আলোচনায় চলে যাই, মনোযোগ সহকারে আলোচনা শুনতে থাকি। আর যারা নতুন তারা অবশ্যই জাহিদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশেই থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে ওয়াল করে দিবেন। ওয়াল করলে কি হবে? সঙ্গে সঙ্গে আমি যে ক্লাস ভিডিওগুলি দিব সেগুলো আপনার ফোনে বা কম্পিউটার, ল্যাপটপে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং আমার ক্লাসগুলো দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো বিশ্ব রাজনীতিতে দক্ষিণ এশিয়ার গুরুত্ব অপরিসীম। বর্তমানে দক্ষিণ এশিয়ার প্রায় সকল রাষ্ট্রই স্বাধীন ও সার্বভৌম। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে এসব রাষ্ট্র জাতীয়তাবোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে। ঔপনিবেশিক শাসন, শোষণ, জুলুম, অত্যাচার, তারপরে অবিচার হতে মুক্তি পাওয়ার আশায় জনগণ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এ জাতীয়তাবাদী আন্দোলনে শরিক হয়ে প্রায় সকল রাষ্ট্রই স্বাধীনতা লাভ করে। প্রায়োগিক প্রয়োজনে এ অঞ্চলে গড়ে উঠেছে নানা রকম অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ড, কিন্তু এ সব কিছুকে ছাপিয়ে আবহমান কাল ধরে একটি অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যকে এ অঞ্চলের জনগণ ধারণ করে আছে। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বৈশিষ্ট্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর কিছু অর্থনৈতিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নিম্নে সে বৈশিষ্ট্যগুলো তুলে যদি ধরি তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো খাদ্য সংকট। এটি কিন্তু একটি মারাত্মক কিন্তু দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বৈশিষ্ট্য, খাদ্য সংকট। 1 নাম্বার পয়েন্টে আমরা যদি এভাবে লিখে দিতে পারি অনেক সুন্দর হবে প্রশ্নের উত্তরটি আমাদের পরীক্ষার উত্তরপত্রে। খাদ্য সংকট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর কোনোটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়নি, যদিও প্রতিটি দেশ স্বাধীনতা অর্জন করেছে বহুকাল পূর্বে। এর ফলে অন্যান্য উন্নত দেশসমূহ থেকে তাদেরকে প্রচুর পরিমাণ খাদ্যদ্রব্য আমদানি করতে হয়। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার 4 দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনও খাদ্য সংকট দেখা যায়। 2 নাম্বার হচ্ছে জ্বালানি শক্তির অভাব। এসব অঞ্চল বা দেশ এখনও জ্বালানি শক্তির দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ নয়, কাজেই তাদেরকে অর্জিত বৈদেশিক মুদ্রার এক বৃহৎ অংশ জ্বালানি শক্তি আমদানিতে ব্যয় করতে হয়। 3 নাম্বার পয়েন্ট যদি আমরা পরীক্ষার উত্তরপত্রে লিখতে পারি এভাবে যে অনুন্নত যোগাযোগ। দক্ষিণ এশিয়ার দেশসমূহ যোগাযোগ ব্যবস্থায় অনুন্নত। দারিদ্র্যের কারণে বিশাল জনগণের ন্যূনতম মৌলিক চাহিদা মেটাতে সরকার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না।
এবার 4 নাম্বার পয়েন্ট যদি আমরা লিখতে পারি এভাবে যে শিল্পের অনগ্রসরতা, মানব সম্পদের দক্ষতার অভাব, যথেষ্ট পরিমাণ পুঁজি বিনিয়োগের অভাব, বৈদেশিক নির্ভরশীলতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার যথেষ্ট নয়, যার কারণে এসব অঞ্চলের শিল্প ব্যবস্থা এখনও অনগ্রসর, এটি উন্নত বিশ্বের তুলনায় অপ্রতুল। 5 নাম্বার পয়েন্ট যদি আমরা পরীক্ষার উত্তরপত্রে এভাবে লিখতে পারি যে দারিদ্র্য, দক্ষিণ এশিয়ার দেশসমূহের অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যথেষ্ট পরিমাণ দরিদ্রতা। এসব দেশের 25% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। অনুন্নত কৃষি ব্যবস্থার কারণে অনেক প্রান্তিক কৃষক আছে যারা পরের জমি চাষ করে জীবনযাপন করে। পুঁজি বিনিয়োগের স্বল্পতার কারণে শিল্প গড়ে ওঠে না, ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। বৈদেশিক শোষণ ও রাজনৈতিক অস্থিরতাও এর অন্যতম কারণ। এবার 6 নাম্বার পয়েন্ট যদি আমরা পরীক্ষার উত্তরপত্রে লিখতে পারি এভাবে যে মান্ধাতার আমলের কৃষি ব্যবস্থা, এ আমলের মান্ধাতার আমলের কৃষি ব্যবস্থা মানে আপনারা বুঝতে পারলেন কি, মান্ধাতার আমল মানে হচ্ছে পুরনো কালের যেগুলো কোনো আধুনিকতার যে কৃষি ব্যবস্থাতে কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি বা ছোঁয়া পড়েনি, সেটাই হচ্ছে মান্ধাতার আমলের কৃষি ব্যবস্থা। ওই যে আগে আমার দাদুদের বয়সে ওই যে গরুর গাড়িতে করে তারপরে গরু দিয়ে নাঙ্গল দিয়ে চাষাবাদ করা হতো জমি, ওইটা হচ্ছে মান্ধাতার আমল। ঠিক আছে, কোনো যান্ত্রিকীকরণ হয়নি কৃষিক্ষেত্রে, কোনো যন্ত্র দিয়ে যে চাষাবাদ হবে এখন যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, সেলো মেশিন, ইঞ্জিন পাম্প চালিত মেশিন, সেচ পাম্প, এগুলো কিন্তু তখন ছিল না। তখন অনেক মান্ধাতার আমলের ওই কৃষি ব্যবস্থাটি ছিল। তো ওইটাই বলা হচ্ছে এখানে, যেহেতু প্রশ্ন যেটা চেয়েছে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বৈশিষ্ট্য, সেই অনুযায়ী আমরা শেষ দিকে এটাও লিখে দিতে পারি, সমস্যা নাই। তবে এখন অনেক কিছু কৃষিতে যান্ত্রিকীকরণ হয়েছে অবশ্যই, কিন্তু যেহেতু প্রশ্নে এটা চেয়েছে আমরা প্রশ্নে এটা লিখে দিব যে মান্ধাতার আমলের কৃষি ব্যবস্থা। এই অঞ্চলের কৃষকরা এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করতে পারেনি। এরা একজোড়া বলদ ও হাতে তৈরি নাঙ্গল দিয়ে কৃষিকাজ করে, যা উন্নত বিশ্বের কৃষি পদ্ধতির তুলনায় অনেক পিছিয়ে। এই অঞ্চলের কৃষকদেরকে পর্যাপ্ত পরিমাণ সরকারি ঋণ প্রদান করা হয় না, এর ফলে তারা বর্তমান বিশ্বের অর্থ ব্যবস্থার সাথে খাপ খাইয়ে চলতে পারছে না। এবার আমরা পরিশেষে উপসংহারের মতো করে যদি লিখে দিতে পারি যে উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে আছে। এসব দেশের অর্থনীতির ভিত্তি দুর্বল হওয়ায় মানুষের জীবনযাত্রার মানও ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। তাই যদি অর্থনৈতিক মানদণ্ড ঠিক করা যায় তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলো অর্থনৈতিকভাবে সচ্ছলতা লাভ করতে পারবে। বাস হয়ে গেল এই প্রশ্নের উত্তর অনেক সুন্দরভাবে। 4 মার্কের যেহেতু প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, অত সেইভাবে না লিখলেও হবে, আপনারা জাস্ট মূল যেগুলো মেন পয়েন্ট সেগুলো আপনারা লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানে ক্লাসটি শেষ করে দিব। তো যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। অবশ্যই কিন্তু জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটি দয়া করে প্লিজ। তো ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং লেখাপড়ার সাথেই থাকেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই ক্লাস ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।